প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহান মে দিবস 2025 উদযাপনের অংশ হিসেবে আয়োজিত পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনে অনুষ্ঠানটি আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে আয়োজিত এই ছায়া সংসদের যে বিষয় নিয়ে আজকের বিতর্কে অংশগ্রহণ করবে প্রস্তাবের যে বিষয়টি, সেটি হচ্ছে শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে তেজগাঁও কলেজের বিতার্কিকরা। আজকের এই প্রতিযোগিতায় যে 5জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন, সিটি এডিটর দৈনিক সময়ের আলো। রয়েছেন জনাব নঈম ইমতিয়াজ নিয়ামুল, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ তহিদুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক, যমুনা টিভি। এবং সর্বশেষ বিচারকও সাংবাদিক, তিনি মোহাম্মদ আতিকুর রহমান, কলামিস্ট ও সাবেক বিতার্কিক। সম্মানিত বিচারক মণ্ডলী, যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ ও বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলা 5। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা সবাই আমাদের সম্মানিত প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন মাননীয় উপদেষ্টা মহোদয়কে সবাই জুড়ে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রম, কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এইচ.এম. শফিকুজ্জামান। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনের বক্তব্য শুনবো আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মহোদয় সম্মতিক্রমে আমরা আমাদের আজকের ছায়া সংসদ শুরু করছি। ছায়া সংসদের শুরুতেই আমি প্রস্তাবের পক্ষে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মুনতাসির হোসেনকে আহ্বান করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে বিতর্ক করছি এবং এমন একটি বিশ্বে দাঁড়িয়ে বিতর্কটি করছি যখন এই বিশ্বের প্রধান উদ্দেশ্যই হচ্ছে পুঁজিবাদী মালিকদেরকে সর্বোচ্চ মুনাফা দেওয়ার জন্য যে সকল সুবিধা দেওয়ার দরকার সকল কিছু দেওয়া। এবং আমাদের এই বিশ্বের দিকে আজকে আমরা তাকালে আসলে মোটা দাগে যেটি দেখতে পাই তা হচ্ছে পুঁজিবাদী এই সমাজে মালিক পক্ষ থেকে মুনাফা অর্জনের জন্য তারা সর্বোচ্চ যেই কাজগুলো তাদের করা লাগে সব কিছুই আসলে তারা করে। সেটি শুরু হয় আসলে দ্রব্যমূল্যের কাটছাঁট থেকে এবং শেষ হয় শেষ পর্যন্ত শ্রমিকদের সেই সুবিধাগুলো কাটছাঁট দিয়ে। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে জায়গায় দাঁড়িয়ে শ্রমিকদের পক্ষে যাতে সংগঠন কাজ করতে পারে সেই জায়গায় আজকে এই সংসদে প্রস্তাব উপস্থাপন করছি। শ্রমিকের অধিকার সুরক্ষায় মালিকের চেয়ে শ্রমিক সংগঠনগুলোর দায়িত্ব বেশি। মাননীয় স্পিকার, আজকে আসলে আমরা এই জিনিসটিকে কেন ক্লেম করতেছি? প্রথমত 2টি কারণ আমরা চিন্তা ভাবনা করি। মাননীয় স্পিকার, আজকের এই সময়ে যখন পুঁজিবাদী সমাজে আমাদের মালিকরা আইনের প্রতি কিছুটা লাইবেল থাকে মাননীয় স্পিকার, প্রথমত তাদের ওই দায়বদ্ধতাটা আজকে একটা সময় আপনি 20 ঘন্টা 22 ঘন্টা তাদেরকে দিয়ে কাজ করাতে পারতেন, কিন্তু এখন আপনি যদি 8 ঘন্টার পর তাকে দিয়ে কাজ করাতে চান আপনার তাকে অতিরিক্ত অর্থ দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন শ্রমিকের দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমরা চিন্তা করি জিনিসটি কেমন। আজকে মালিক পক্ষর উপর আমার আসলে আইনিভাবে ওই রকম প্রেশার ক্রিয়েট করার মতো কোনো সিচুয়েশন নাই, কারণ আইনের কাছে তিনি 8 ঘন্টার পর আমাকে অতিরিক্ত অর্থ দিচ্ছেন, আমি সেটি পাচ্ছি। কিন্তু একজন শ্রমিক হিসেবে যখন আমি আজকে রাতে ঘুমানোর সময় একটি জিনিসের দাম দেখলাম 100 টাকা, ঘুম থেকে উঠে জিনিসটির দাম দেখলাম 150 টাকা, মালিককে তো আমি আইনিভাবে মালিকের নামে মামলা করতে পারছি না যে আপনি আমাকে অতিরিক্ত টাকা দেন, কারণ আইনের পথে তিনি হাঁটছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার, এই সংগঠনগুলো শ্রমিকের এই কথাগুলোই বলবে। আজকে শ্রমিকের এই অভাবগুলো তুলে ধরবে, শ্রমিকের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্য মাননীয় স্পিকার আজকে শ্রমিক সংগঠনগুলো কাজ করবে। মাননীয় স্পিকার, আজকে দ্বিতীয়ত একটি জিনিস নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন আছে। সেই জিনিসটি হচ্ছে আপনার যে মালিক পক্ষ, দেখা যায় যে বেশিরভাগ সময় সেই জিনিসটি হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে যায়। আমরা বিগত সরকারের সময়ও দেখেছি সালমান এফ রহমানের মতো দরবেশরা কিভাবে মালিক হয়ে আমাদের শ্রমিকদেরকে শোষণ করেছে এবং আমাদের একটি ভঙ্গুর অর্থনীতির দিকে নিয়ে গেছে। মাননীয় স্পিকার, আজকে এই যে সালমান
আরমান এফ রহমানের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোটি কিন্তু একজন হিসেবে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না মাননীয় স্পিকার। আমরা যখন সংগঠিত হব শ্রমিকরা, সেই সংগঠিত শ্রমিকের সংগঠন থেকেই আসলে সেই কণ্ঠস্বরগুলো ভেসে আসবে বারবার। মাননীয় স্পিকার, আজকে কিছু যৌক্তিক কারণে আমরা আসলে শ্রমিকদের, আজকে একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে শ্রমিকের অধিকার সুরক্ষাটা আসলে আমাদের প্রায়োরিটি। আজকে আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করছি দায়িত্বটি আসলে কাদের পক্ষ থেকে বেশি নেওয়া উচিত, মালিকদের পক্ষ থেকে নাকি শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে। মাননীয় স্পিকার, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আসলে আমরা কেন বলছি দায়িত্বটি আসলে বেশি আসবে? প্রথমত, শ্রমিক সংগঠনের জন্মই হয়েছে শ্রমিকদের অধিকার রক্ষায়। যেখানে মালিক লাভে কেন্দ্রীভূত, সেখানে ন্যায্যতার কণ্ঠস্বর তুলে ধরে সংগঠন। দ্বিতীয়ত, একজন শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে দুর্বল, কিন্তু যখন তারা সংগঠন ওয়াইজ কাজ করে মাননীয় স্পিকার, তখন তারা তাদের দাবি আদায়ে আরও বেশি সোচ্চার হতে পারে। তৃতীয়ত, যখন মালিকেরা শ্রম আইন লঙ্ঘন করে, শ্রমিকরা কখনোই মাননীয় স্পিকার একা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, সংগঠিত হয়েই প্রতিবাদ করবে। মাননীয় স্পিকার, প্রভাবশালী মালিকদের বিরুদ্ধে শ্রমিক মালিক সম্পর্কর যে একটা ভারসাম্যর জায়গা, সেটি ধরে রাখতে হলে অবশ্যই আমাদের আসলে সেই শ্রমিক সম্পর্কটিকে মেনটেন করতে হবে। মাননীয় স্পিকার, সরকার যখন একসাথে কাজ করবে, শ্রমিকের সংগঠনগুলো যখন একসাথে কাজ করবে, তাহলে মাননীয় স্পিকার আমরা সেই আবু সাইদ মুগ্ধদের সোনার বাংলা গড়তে পারবো। তাই আমি মনে করি আজকের এই সংসদে এই প্রস্তাবটি অবশ্যই গৃহীত হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মুনতাসির হোসেনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাব আমাকে বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা হাফিজা আক্তার সিনহাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। রাজনীতিবিদরা মঞ্চে উঠে শ্রমিকদের নামে বুলি দেন, কিন্তু বাজেটে তাদের জন্য বরাদ্দ থাকে না। শ্রমিক হত্যা মামলার বিচার হয় না। এ কেমন স্বাধীনতা? কাদের জন্য এই রাষ্ট্র? যে মানুষটি সকাল থেকে রাত অবধি ইট বয়ে, মেশিন চালিয়ে, পাট বুনে, রাস্তা বানিয়ে দেশের চাকা ঘুরিয়ে রাখে, তারাই পেট ভরে খেতে পায় না। সেই মানুষগুলোই নিরাপদ কর্ম পরিবেশ পায় না, ন্যায্য মজুরি পায় না, শ্রমিক ইউনিয়ন করতে বাধা। আজ এই অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন এবং নিজের পেটের দায় নিজেই নিতে পারছেন না, তাদেরকেই শ্রমিক অধিকার গুরুত্ব দিয়ে দায়সারা করতে যাচ্ছেন মালিক পক্ষকে আজকের সরকার দল। তারা মুনাফার সিংহভাগ মালিককে ঘরে তুলতে দিবেন, কিন্তু সেই মালিককে কোনো দায়ভার বেশি দিবেন না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আজকের প্রস্তাবের বিরোধিতা করছি। শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি নয়, বরং সহায়ক মাত্র। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, প্রথমত শ্রমিক সংগঠনের সীমাবদ্ধতা। বাংলাদেশে আজ নিবন্ধিত ট্রেড ইউনিয়নের সংখ্যা ৮,০০০-এর বেশি, কিন্তু তারপরও শ্রম আদালতে পেন্ডিং মামলার সংখ্যা ২৫,০৮১টি। মাননীয় স্পিকার, এখনো এই দেশে পোশাক শ্রমিকদের, চা শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়া হয় না ঠিক মতো। মাননীয় স্পিকার, নিরাপদ কর্মসংস্থান দেওয়া হয় না। এর দায়ভার আপনি কাকে দেবেন? শ্রমিককে দেবেন? কেন সে তার হলো গিয়ে অধিকারগুলো নিশ্চিত করতে পারলো না? মুনাফা কখন কেন হলো গিয়ে এই মালিক পক্ষ নিয়ে যাচ্ছে? দায়িত্ব কখনো কম হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যে এতগুলো মুনাফা ঘরে তোলে, দায়িত্ব তাকেই নিতে হবে। প্রথম আলোর একটি প্রতিবেদনের মতে মাননীয় স্পিকার, রানা প্লাজা ধসের 1 যুগ পরও ১,০০০-এরও বেশি শ্রমিক হত্যার আজ পর্যন্ত বিচার হয়নি। ঢাকা টাইমসের নিউজের মতে মালিক পক্ষের গাফিলতির কারণে হওয়া তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের 1 যুগ পরও শেষ হয়নি বিচার কাজ। মাননীয় স্পিকার, ধামাচাপা পড়ে যাচ্ছে মালিক পক্ষের গাফিলতি। অর্ধশিক্ষিত হতদরিদ্র শ্রমিকদেরকে মাননীয় স্পিকার এক্সপ্লয়েট করা হচ্ছে। শ্রমিক সংগঠনের গঠনের চেষ্টায় অনেক শ্রমিককে চাকরি হারানোর হুমকি, অপহরণ, এমনকি মাননীয় স্পিকার গুম, এমনকি মাননীয় স্পিকার চাকরি হারানোর শারীরিক নির্যাতনের মুখোমুখি পর্যন্ত হতে হচ্ছে। তাকে এই অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের সংগঠিত হতে দেয় না, গোপনে সংগঠন বিরোধী পরিবেশ তৈরি করে। এর জন্য কি আপনি শ্রমিককে বেশি দায়িত্ব দেবেন? শ্রমিক সংগঠনের কার্যকলাপ যেখানে এক্সিস্ট করতে মাননীয় স্পিকার স্ট্রাগল করতেছে, সেখানে কিভাবে আপনি শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি থাকে? একটা শ্রমিক সংগঠন মিটিং করলে চাকরি হারানোর ভয় থাকে মাননীয় স্পিকার, জেল খাটার ভয় থাকে মাননীয় স্পিকার। সেখানে কোন যুক্তিতে আপনি শ্রমিকদেরকে বেশি দায়িত্ব দেবেন? যেখানে মাননীয় স্পিকার আপনার দেশে যত শ্রমিক আছে তার 86% অনানুষ্ঠানিক, আপনি তাদেরকে শ্রমিক হিসেবে আপনি অ্যাকনলেজই করতেছেন না, তাদেরকে আপনি শ্রমিক সংগঠনে অ্যাড করতে পারতেছেন না। কিভাবে আপনি শ্রমিক সংগঠনের মাধ্যমে তাদেরকে হলো গিয়ে বেশি দায়িত্ব দিচ্ছেন? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন। তৃতীয়ত, লক্ষ্য করুন মাননীয় স্পিকার, মালিক আর শ্রমিক এই দুটি পক্ষের শক্তি ও ক্ষমতার জায়গা কখনোই এক হয় না। হুইচ ব্রিংস মি টু মাই নেক্সট স্ট্যান্ড পয়েন্ট। সকল কর্তৃত্ব মালিকের কাছে। মালিকের হাতে থাকে নিয়োগ, বেতন নির্ধারণ, পরিবেশ গঠন, নিরাপত্তা বিধান ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা। শ্রমিক সংগঠন আন্দোলন করতে পারে, কেবল দাবিটি জানাতে পারে। বাস্তবায়নের ক্ষমতা মাননীয় স্পিকার মালিকের হাতেই। আমাদেরকে তারা, আমাদের মাননীয় গণ্যমান্য সরকার দল বলতে চাচ্ছে যে মালিকের দায়িত্ব একটু কম। মাননীয় স্পিকার, আমার শ্রমিক যদি কিছু চায়
সে তো আন্দোলন করে আমাকে বলেই দিবে, আমার তো তাকে আগের থেকে শ্রমিক অধিকার দেওয়ার কোনো দরকার নেই মাননীয় স্পিকার। এ কারণেই মাননীয় স্পিকার ৮,০০০-এর বেশি ট্রেড ইউনিয়ন থাকা সত্ত্বেও আমার দেশে এখনো চা শ্রমিক, পোশাক শ্রমিকদেরকে আমরা ঠিক মতো বেতন দিতে পারছি না। আমি ঋণ খেলাপি হব, বেতন ঠিক মতো দেবো না, নিরাপদ কর্মসংস্থান দেবো না, কোটি কোটি টাকা মুনাফা আমার ব্যাংকে নিব মাননীয় স্পিকার, ওয়াইফকে নিয়ে হাওয়াই ঘুরতে যাব, খুব মজা আছি মাননীয় স্পিকার, খুব আনন্দের মধ্যে আছি, আর্থিকভাবে সিংহভাগ গড়ে তুলবো। কিন্তু মাননীয় স্পিকার এই যে আমার দায়ভার সেগুলো আমি নেবো মাননীয় স্পিকার, কারণ মাননীয় স্পিকার সবাই আন্দোলন করতে শিখে গেছে। একটা সুষ্ঠু প্রক্রিয়া, পর্যাপ্ত জবাবদিহিতা এবং কর্তৃত্বে থাকা ব্যক্তিদের উপর আইন পালনে বাধ্যবাধকতার মাধ্যমেই আজ আমরা এই মালিক পক্ষের মাধ্যমে শ্রমিক অধিকার নিশ্চিত করতে পারি। তাই মঞ্চ আর সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী হুমায়রা ইয়াসমিন মোহনাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমার প্রতিপক্ষ দল সারাক্ষণ শুধু মালিক শ্রেণীর গুণগানই করে গেলেন, কিন্তু বাস্তবিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। আর আপনারা যে বাধ্য করার কথাটা বললেন, বাধ্য করতে কিন্তু শ্রমিক সংগঠনই বাধ্য করবে মাননীয় স্পিকার। মালিক কিংবা তার একটি বিষয় লক্ষ্য করুন, মালিক কিংবা তার অধীনে থাকা বেশি শিক্ষিত লোকজন কি কখনো খেটে খাওয়া মানুষের কষ্ট বুঝবে? বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা কখনোই সম্ভব না মাননীয় স্পিকার। তাদের এই ব্যাপারগুলো আরেকজন শ্রমিক ভাই বুঝতে পারবে এবং অধিকার সুরক্ষায় অবশ্যই শ্রমিক সংগঠনের দায়িত্বই বেশি। দেখুন, আমরা কেন বারবার বলছি শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার রক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি। দেখুন, শ্রমিক সংগঠন শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি, কারণ তারা জানে একজন শ্রমিকের দাবিগুলো কি, চাহিদাগুলো কি। সংগঠনই শ্রমিকদের ঐক্যবদ্ধ করে, দাবি আদায়ে ভূমিকা রাখে। প্রতিবাদ ও দাবিপত্রের মাধ্যমে চাপ তৈরি করে শ্রমিক সংগঠন। তারা বিভিন্ন গণমাধ্যমের সহায়তা নেয়, তারা আইনি সহায়তা নেয়। মালিক পক্ষের প্রধান লক্ষ্য কিন্তু লাভ, অধিকার নয়। সংগঠন দায়িত্ব নিয়ে অধিকার আদায়ে লড়ে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সহ আন্তর্জাতিক সংস্থাগুলো শ্রমিক সংগঠনকে অধিকার সুরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিছু উদাহরণের মাধ্যমে আমরা শ্রমিক সংগঠনের ভূমিকাগুলো তুলে ধরার চেষ্টা করছি মাননীয় স্পিকার। আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তি নবায়ন 2013 সালে রানা প্লাজা ঘটনার পর যখন শ্রমিক সমিতি চাপ দিল, তখন ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি চুক্তি গঠিত হয়। 2023 সালে চুক্তিটি নবায়ন করা হয়, যার ফলে 16,000-এর বেশি কারখানায় 1600-এর বেশি কারখানায় 2.7 মিলিয়ন শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়। শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে শ্রমিক সংগঠনের ভূমিকা 2023 সালে শ্রমিক সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার শ্রম আইন সংশোধন করে, যার ফলে কারখানায় 15% শ্রমিকের সমর্থন পেলেই ট্রেড ইউনিয়ন গঠন করা সম্ভব। কোভিড-19 পরবর্তী সময়ে চাকরিচ্যুতি প্রতিরোধে শ্রমিক সংগঠনের আইনি ব্যবস্থা এবং আইনি সাফল্য লক্ষণীয় মাননীয় স্পিকার। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আদায়ে সংগঠনের ভূমিকা রয়েছে। 2015 থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের সংগঠন এই বিষয়ে কাজ করে গিয়েছেন এবং এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো 16 সপ্তাহের বেশি ছুটি দিতে বাধ্যতামূলক করা হয়েছে। আশুলিয়া ও সাভার অঞ্চলে কাজের পরিবেশ নিরাপত্তার দাবিতে শ্রমিক আন্দোলন করেছে 2016 সালে, কারণ তারা অকারণে হিউজ নাম্বার অফ পিপল তারা চাকরি ছাঁটাই করছিল। কিন্তু যখন এই আন্দোলনটি করা হয়েছে তারা পুনর্বহাল করতে কিন্তু বাধ্য হয়েছে মাননীয় স্পিকার। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি আন্দোলন করা হয়েছিল 2018 সালে, যার ফলশ্রুতিতে মজুরি বোর্ড 8,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে, যা আগের তুলনায় 50% বেশি মাননীয় স্পিকার। কোভিড-19 পরবর্তী সময়ে বকেয়া মজুরি আদায়ে সংগঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2020 সালের এপ্রিল থেকে মে মাসে লকডাউনের সময় যখন অনেক গার্মেন্টস শ্রমিক বেতন পাননি, শ্রমিক সংগঠনগুলো মানববন্ধন ও আইনি উদ্যোগ নেয়, যার ফলে 90% কলকারখানা বাধ্য হয়েছিল তাদের বকেয়াগুলো পরিশোধ করতে। গত 1 মেতে মাননীয় প্রধান উপদেষ্টা এক আলোচনা সভায় বলেছেন সরকার অতি দ্রুতই শ্রম আইন পরিবর্তন করবে শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে, যেখানে প্রধান উপদেষ্টায় আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে শ্রমিক সংগঠনের সাথে আলোচনায় বসবেন। কেন দিচ্ছেন, কেন আলোচনায় বসবেন মাননীয় স্পিকার? কারণ একজন শ্রমিকই নিশ্চয়ই তার চাহিদাগুলো, তার দাবিগুলো ঠিকভাবে উত্থাপন করতে পারবেন। এজন্যই সবশেষে বলবো, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা পায় তখনই যখন তারা সংগঠিত হয়। আজকের এই পুঁজিবাদী বিশ্বে দাঁড়িয়ে শ্রমিক সংগঠন ছাড়া শ্রমিক অধিকার রক্ষা করা অসম্ভব মাননীয় স্পিকার। আমরা বলছি আজকের শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি। অবশ্যই আমাদের আজকের এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা জয়তুন্নেসা কেয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ভোর হলে শহর জাগে, আর শহরের আগে জাগে একজন শ্রমিক। তাকে যে জাগতেই হবে,
কারণ সে না জাগলে তার সন্তানের দুবেলা দুমুঠো খাবার জুটবে না মাননীয় স্পিকার। সে চুপ করে সব সহ্য করে, কারণ প্রতিবাদ করলে তার চাকরিটি চলে যাবে। সে স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের গায়ে লেখা থাকে মালিকের অনুমতি সাপেক্ষে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজ আমরা যে বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছি তা যেন শ্রমিকের বুকে একটি ভুল দায় চাপিয়ে দেওয়া। মাননীয় স্পিকার, আজকে সরকার দল এসে বলে গেলেন যে শ্রমিকের অধিকার সুরক্ষায় নাকি মালিক নয় বরং শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি। কিন্তু আমি প্রশ্ন রাখি, এই প্রস্তাব কি একটি নিষ্ঠুর ব্যঙ্গ নয় মাননীয় স্পিকার? কারণ একজন নিঃস্ব মানুষের ঘাড়ে তারই নিঃস্বতা দায় আজকে তারা চাপাচ্ছেন। মাননীয় স্পিকার, দেখেন, সরকারি দলের কথা শুনে আমার একটি কথাই বলতে মন চাচ্ছে, তারা আজকে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বন্ধ। মাননীয় স্পিকার, তারা যে শ্রমিক সংগঠনের দায়িত্ব নিয়ে এত গুণগান করে যাচ্ছেন, আপনাদের এই শ্রমিক সংগঠন থাকা সত্ত্বেও আমার চা শ্রমিকেরা কেন না খেয়ে মরছে, কেন এখনো 170 টাকা দিয়ে দিন মজুরি করে পরে নিচ্ছি? মাননীয় স্পিকার, দেখুন আজকে কেন সিমেন্ট, কাঁচ, রড, পরিবহন খাতে শ্রমিকদের এই বেহাল দশায় রীতিমতো লুটপাট করে খাচ্ছে শ্রমিক যে সংগঠনগুলো। মাননীয় স্পিকার, ঠিক এখানেই আমরা বলছি যে সংগঠন যেখানে ব্যর্থ, ঠিক সেখানেই মালিকের দায়িত্বের জায়গাটি বেশি হয়ে যায়। কোম্পানি যেহেতু মাননীয় স্পিকার মালিকের, তখন তাকে অবশ্যই সে দায়িত্বের বোঝাটি নিতেই হবে আজকে, কারণ তার হাতে আজকে সুরক্ষা পাবে, আজকে তার সিদ্ধান্তের মাধ্যমে সুরক্ষা পাবে শ্রমিক অধিকারটি। মাননীয় স্পিকার, যদি সে ব্যর্থ হয়, আমার শ্রমিকেরা সেই ব্যর্থতার প্রমাণ দিবে আজকে তার প্রাণ দিয়ে। মাননীয় স্পিকার, আজকে আমরা কেন বলছি যে মালিকের দায়িত্ব বেশি? তার কারণ, 1, শ্রমিক সংগঠনের সীমাবদ্ধতা বেশি, 2, সকল কর্তৃত্ব মালিকের হাতে, 3, শ্রমিক সংগঠনের অপব্যবহার, এবং 4, মালিকের উপর আইনি বাধ্যবাধকতা বেশি। মালিকের টেবিলে বসে আজকে গৃহীত হচ্ছে একজন শ্রমিকের জীবন মৃত্যুর ফয়সালা। এই যে 2023 সালে শ্রমিকেরা চাইলো 23,000 টাকা মজুরি, দেয়া হলো মাত্র 12,500 টাকা। এই যে তাজরিন ফ্যাশনে 112 জন শ্রমিক পুড়ে মারা গেলেন, কেন? মালিক বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল। এই যে গত 18 ফেব্রুয়ারির ঘটনা, যেখানে অনন্ত অ্যাপারেলসে একজন নারী শ্রমিক অসুস্থতার জনিত কারণে ছুটির আবেদন করে, কিন্তু তার ছুটিটি মঞ্জুর হয় না। পরবর্তীতে কি হয়? সে অসুস্থতা নিয়ে আজকে কর্মস্থলেই মারা যায়। মাননীয় স্পিকার, দেখুন এত ট্রেড ইউনিয়ন বর্তমানে এবং এত শ্রমিক সংগঠন থাকা সত্ত্বেও শ্রমিককে আজ নিরাপত্তার অভাবে, ছুটির অভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে হচ্ছে। তবে কি আপনারা শ্রমিক মারা যাওয়ার পরে তারপর আন্দোলন করে সেই দাবিটি আদায় করবেন? এক্ষেত্রে মাননীয় স্পিকার, মালিক পক্ষকে আইন পালন এবং জবাবদিহিতার মধ্যে যখন আপনি আনবেন, তখন তার শ্রমিক অধিকারটি নিশ্চিত হবে। আর এটি তখনই সম্ভব হবে যখন মালিকের দায়িত্ব যে বেশি, সেই জায়গাটি আজকে থাকবে। মাননীয় স্পিকার, আমরা রানা প্লাজা, তাজরিন ফ্যাশনের মতো মৃত্যুর মিছিল দেখতে চাই না। মাননীয় স্পিকার, আমরা চাই তারা যেন তাদের অধিকারটি সুরক্ষিত করার মাধ্যমে মাথা উঁচু করে বাঁচতে পারে। মাননীয় স্পিকার, দেখুন শুধুমাত্র গার্মেন্টস, চামড়া, টেক্সটাইল, এই 3টি খাতে 2023 সালে 600 মিলিয়ন মার্কিন ডলার ঋণ খেলাপি হয়েছে। মাননীয় স্পিকার, ভেবে দেখুন ওইসব গার্মেন্টসগুলোর শ্রমিকদের কথা, তাদের শুধু মাননীয় স্পিকার আজকে আর্থিক ক্ষতি নয়, তাদের আজকে মৌলিক অধিকারও হুমকির মুখে। মাননীয় স্পিকার, এই যে 2025 সালের ফেব্রুয়ারিতে বেসিমকো গ্রুপ অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ঋণ খেলাপি ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় শেষে কি করলো? শ্রমিকদের বেতন না দিয়ে সব টাকা আত্মসাৎ করে 40,000-এর বেশি শ্রমিককে কর্মস্থল থেকে ছাঁটাই করে কোম্পানি বন্ধ করে পালিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, তাদের ঋণ খেলাপির পরিমাণে ছিল 50,098 কোটি টাকা। ভাবা যায় মাননীয় স্পিকার, এই টাকা দিয়ে সুন্দরভাবে 2টা পদ্মা সেতুও করা যাবে। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যেন এই সংসদে কোনোভাবেই গৃহীত না হয়, তার জোর দাবি জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য বুশরা তারা নূরকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজ আমি দাঁড়িয়েছি এমন একটি মোশনের পক্ষে যা শুধু একটি বিতর্ক নয়, এটি হাজারো শ্রমিকের কান্না, আশা, ভরসা আর সংগ্রামের বাস্তব চিত্র। আজকে সংসদে উত্থাপিত বিষয়বস্তু হচ্ছে শ্রমিকের অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিকের সংগঠনের দায়িত্ব বেশি। মাননীয় স্পিকার, এতক্ষণ আমার বিরোধী দলের বক্তব্য শুনে যা মনে হলো ওনারা কাঠের চশমা পরে আছে। আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা কাঠের চশমাটা খুলুন, বাস্তব জগৎটা দেখুন। আমাদের বিরোধী দল বারবার শুধু দায় চাপিয়ে দিচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, আমরা দায় নিয়ে এখানে আজকে কথা বলতে আসিনি, আমরা এসেছি দায়িত্ব নিয়ে। আমরা এসেছি এই দায়িত্ব কে নিবে সে নিয়ে কথা বলতে। মাননীয় স্পিকার, আমাদের তৃতীয় বক্তা অলরেডি বলে গেছে যে প্রবলেমগুলো ওনারা আয়ত্তে আনতে পারেনি, ওনারা আয়ত্তে আনতে পারছে না। মাননীয় স্পিকার,
আয়ত্তে আজকে আনতে পারেনি বলেই তো আজকে আমাদের এই সংসদ, না হলে তো আমাদের এই সংসদের কোনো দরকারই ছিল না। মাননীয় স্পিকার আমাদের প্রথম বক্তা, বিরোধী দলের প্রথম বক্তা বলে গেছেন যে রানা প্লাজা ধামাচাপা পড়ে যাচ্ছে মালিকের দায়িত্বহীনতায়, এটি উনি বলে গেছেন। উনি নিজেই তো স্বীকার করে গেছেন মালিক এই জায়গায় দায়িত্বহীন, মালিক এ জায়গায় কোনো কাজ করতে পারছে না। মাননীয় স্পিকার, আমাদের প্রথম বক্তা আরও বলেছেন রাজনীতির কথা, রাজনৈতিক বিষয়ের কথা, কিন্তু দুর্নীতিগ্রস্ত রাজনীতির জন্য কেন আমরা রাজনীতি বন্ধ করে দিব? কোনো কিছু বন্ধ করে দেওয়া হয়তো কোনো সলিউশন না। মাথা ব্যথা করলে কি আমরা মাথায় কেটে দিব? আমরা অবশ্যই ওষুধ খাবো। তো সেই বিষয়টাই ওনারা ফোকাস করুক। মাননীয় স্পিকার, মালিক পক্ষের উদ্দেশ্য সাধারণত মুনাফা কেন্দ্রিক। তারা সবসময় শ্রমিককে দিয়ে কাজ করে এবং শ্রমিকের রক্ত চুষে খায়। মালিক একটি প্রতিষ্ঠান চালান, কিন্তু শ্রমিক সংগঠন চালায় মানুষের স্বপ্ন, মানুষের আশা। সংগঠন জানে আজ কার ঘরে সন্তান অসুস্থ, কে ঠিকমতো খাদ্য পায় না, কে আজকে চাকরিহীন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বহুবার কলকারখানা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, ছুটি ও নিরাপত্তা আদায় আন্দোলন করে গেছেন। মাননীয় স্পিকার, 2024 সালের জুলাই মাসে আমরা দেখেছি দিচ্ছি না। 2024 সালে আমরা দেখেছি ঢাকা আশেপাশে গার্মেন্টস এলাকায় শ্রমিকরা আন্দোলনে নামে। এই বিষয়ে আমাদের প্রথম বক্তা বলে গেছেন, তারা দাবি করেছিলেন সে সময় যে তাদের মজুরি 12,500 টাকা নিচ্ছি না। কিন্তু কি বলছেন মালিক? অন্যদিকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সহ 40টিরও বেশি সংগঠন একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সেই দাবি আদায় নিয়ে আসে। মাননীয় স্পিকার, একজন শ্রমিক যদি ছাঁটাই হয়, সে একা গেলে মালিকের দোরগোড়ায় কখনোই পেরোতে পারে না। কিন্তু শত শ্রমিক যখন সংগঠনের মাধ্যমে দাঁড়ায় তখন বদলে যায় হিসাব। সংগঠন মানেই সুরক্ষা, সংগঠন মানেই সাহস। মালিক অনেক সময় আইন অমান্য করে, যেমন ওভারটাইম, চাকরি দেওয়া থেকে অবৈধ ছাঁটাই। শ্রমিক সংগঠন তখনই আইনগত সহায়তার মাধ্যমে সেই খেটে খাওয়া মানুষদের উদ্ধার করে নিয়ে আসে। মাননীয় স্পিকার, বাংলাদেশে বর্তমানে প্রায় 40 লাখ গার্মেন্টস শ্রমিক রয়েছে, যাদের একটি বড় অংশ এখনো সংগঠনের বাহিরে। শ্রমিক সংগঠনের মতো কৃষকদের তেমন কোনো সংগঠন নেই মাননীয় স্পিকার, ফলে তাদের দাবি আদায়ের ক্ষমতা নেই বললেই চলে। তথ্য অনুযায়ী পুরুষ কৃষি শ্রমিকদের দৈনিক গড় মজুরি প্রায় 386 টাকা, সেখানে নারী শ্রমিকদের গড় মজুরি 246 টাকা। মাননীয় স্পিকার, আজকে যদি কৃষকদের কোনো ধরনের সংগঠন থাকতো, এই ধরনের লিঙ্গ বৈষম্য হতো না। আমাদের বিরোধী দল অলরেডি বলে গেছে চা শ্রমিকদের কথা, যারা খুব ন্যূনতম একটা পারিশ্রমিক পেয়ে থাকে। কিন্তু কেন তারা এই ধরনের পারিশ্রমিক পেয়ে থাকে? কারণ ওনাদের কোনো ধরনের সংগঠন নেই মাননীয় স্পিকার, যার জন্য ওনারা আজকে এভাবে নিষ্পেষিত হচ্ছে। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দল বারবার বলছে যে মালিক যদি দায়িত্ব না নেয় তখন সংগঠন কিছুই করতে পারবে না। রাষ্ট্র মালিককে বাধ্য করতে পারে, কিন্তু শ্রমিক সংগঠন শ্রমিকদের সচেতন ও সংগঠিত না করলে কোনো অধিকার আদায় সম্ভব নয়। মাননীয় স্পিকার, শেষে বলতে চাচ্ছি, শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মানসুরা আক্তার প্রিয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য। সকালে রোদ ওঠে, একজন শ্রমিক কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়। কার পায়ের শব্দে শুরু হয় এই অর্থনীতির দিন? শ্রমিকের। তবে আমি আজ দাঁড়িয়েছি এক তীব্র বাস্তবতা তুলে ধরতে, কারণ এই শ্রমিকের হাতে থাকে না কোনো চুক্তির খাতা, থাকে না মালিকের প্রতিশ্রুতির নিশ্চয়তা। সে খালি হাতে নামে ভরসা করে মালিকের মানবতাবোধে। আর ঠিক সেখানেই আজকের প্রস্তাবটির অন্তর্নিহিত ত্রুটি আমি তুলে ধরতে চাই। এই প্রস্তাবটি শুধুমাত্র বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নয়, এটি একটি কাঠামোগতভাবে বিপজ্জনক মতবাদ, যা শ্রমিকের উপর দায় চাপিয়ে মালিকের দায় এড়িয়ে যায়। এটা এমন এক দাবি যেখানে দুর্বলকে দায়ী করা হচ্ছে আর ক্ষমতাবানকে ছাড় দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আপনার অনুমতি ক্রমে যে সরকার পক্ষ যে প্রস্তাবটি উত্থাপিত করেছে সেই পক্ষের বিরোধিতা করতে মাননীয় স্পিকার আমি আজ দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আজকে দেখুন, আজকে তাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসেছে, মালিকের পুঁজিবাদী মালিকরা হচ্ছে মাননীয় স্পিকার অর্থগুলোকে হচ্ছে নিজেদের আয়ত্ত করে শ্রমিকদেরকে তাদেরকে বেতন ভাতা দিচ্ছে না, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে। আমার প্রশ্নটা এখানেই, যখন মালিকরা এই দায়িত্বর জায়গা থেকে, আইনের জায়গা থেকে যখন এই যে তারা নিজেদের প্রতি করায়ত্ত করবে না, আত্মস্বার্থে অর্থটাকে পাচার করবে না, তখনই মাননীয় স্পিকার কোনো সংগঠনের প্রয়োজন পড়বে না। শ্রমিক ন্যায্য মজুরি, ন্যায্য অধিকার কি প্রাপ্ত হবে। মাননীয় স্পিকার, আজকে দেখুন, শ্রমিক সংগঠন ছাড়া তারা বলে যাচ্ছে যে শ্রমিক অধিকার আদায় হয় না। আমার কথা শ্রমিক অধিকার
অধিকার আদায় করার জন্য সংগঠনের যে একটা সেফ কণ্ঠস্বর, আমি বলছি মালিক যদি নিজের দায়িত্বের জায়গা থেকে যদি নিজে থেকে মাননীয় স্পিকার সচেতন এবং আইনে বাধ্যবাধকতা করা হয়। মাননীয় স্পিকার, আমরা আজকে বাংলাদেশ 2.0 নিয়ে কথা বলছি, যেখানে প্রত্যেকটি শ্রমিককে আমি নিশ্চয়তা দিব তারা যাতে সঠিকভাবে মাননীয় স্পিকার ন্যায্য অধিকারটুকু পায়। তার জন্য মাননীয় স্পিকার আমার গণমাধ্যম ভাই বোনেরা আছে, তার জন্য আছে আমরা সকল জনগণ। মাননীয় স্পিকার, সেই শ্রমিকের ঘামকে, সেই রক্তকে আমরা মাননীয় স্পিকার বৃথা যেতে দেব না। শ্রমিককে মাননীয় স্পিকার তার যদি দায় থাকে তার দায় আর জবাবদিহিতা নিশ্চিত করবো এই 2.0 বাংলাদেশে। মাননীয় স্পিকার, আজকে দেখুন তারা বলে গেছে রানা প্লাজা শ্রমিক সংগঠন ছিল তার নিষ্ক্রিয়। আমার প্রশ্ন হচ্ছে কেন সেটা নিষ্ক্রিয়? বিকজ মালিক পক্ষ তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে এবং যে সংগঠনের ব্যক্তিবর্গ ছিল তাদেরকে অর্থের বিনিময়ে শ্রমিকের যে ন্যায্য অধিকার দাবিটা আদায় করা ছিল সেখান থেকে মাননীয় স্পিকার সরিয়ে নেওয়া হয়েছে। তাই মাননীয় স্পিকার মালিকের ভূমিকাই বেশি, কারণ মালিক যদি এইটা না করতো তাহলে মাননীয় স্পিকার তাদের ন্যায্য অধিকারটা আদায় হতো। মাননীয় স্পিকার, আজকে দেখুন আমরা যে তিনটা স্ট্যান্ড পয়েন্ট বলে গিয়েছি, শ্রমিক সংগঠনের সীমাবদ্ধতা বেশি। মাননীয় স্পিকার দেখুন, গার্মেন্টস সেক্টরের 60% প্রতিষ্ঠানে সংগঠনই নেই, যেখানে কিনা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি শ্রমিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুসারে বর্তমান দেশের মোট জনশক্তি 7,34,10,000। সিপিডির মতে 85% অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, যাদের অধিকার আজও সুরক্ষিত হয় না। এই যে বিশাল জনগোষ্ঠী, তাদেরকে আপনারা শ্রমিক সংগঠনের আওতাভুক্ত করতে পারেন। তার মানে আপনারা বলতে চাচ্ছেন কি যেখানে শ্রমিক সংগঠন নেই তাদেরকে অধিকার নিশ্চিত করবে না? আজকে দেখুন গাজী টাওয়ারের কথা, সেখানে মাননীয় স্পিকার এই যে গোলাম দস্তগীর গাজী 2024 সালে আগস্ট মাসে গ্রেফতার হওয়ার পরপরই কারখানায় ব্যাপক লুটপাট ও ভাঙচুর ঘটে। এর ফলে মাননীয় স্পিকার শ্রমিকরা মাননীয় অগ্নিকাণ্ডে 176 জন নিখোঁজ থাকে। এই যে পরিবারগুলো, এই পরিবারে নিশ্চয়তা দিতে পারে মালিক পক্ষের গাফলতির ফলে। এখন মাননীয় সংগঠন এখানে কণ্ঠস্বর তুলতে পারে, কিন্তু এই নিরাপত্তা কি দিতে পারবে নিহত বা আহত ব্যক্তিদের? মাননীয় স্পিকার, আজকে তাই আমি বলতে চাই যে মাননীয় স্পিকার দেখুন, আজকে যদি চিন্তা করি সামগ্রিকভাবে, এই যে আমার চা শ্রমিকদের কথা, চা শ্রমিকরা মাননীয় স্পিকার 120 টাকার বিনিময়ে পরবর্তীতে 170 টাকার বিনিময়। মাননীয় স্পিকার, আপনি চিন্তা করুন একজন ব্যক্তিকে 170 টাকা দিয়ে দৈনিক কি মাননীয় স্পিকার চলা সম্ভব? এই দ্রব্যমূল্যের বাজারে সেখানে একটি পরিবার নিয়ে 170 টাকা কিভাবে করবে? তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যাতে কোনোভাবে এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা এবারে যুক্তি খণ্ডন পর্বে মাননীয় বিরোধী নেতা হাফিজ আক্তার সিনার কাছ থেকে তার বক্তব্য শুনব। রহিম চাচা, আমরা মাননীয় স্পিকার 3 মাস অপেক্ষা করছি, তিনি বেতন পাবেন না, তিনি অভুক্ত থাকবেন, তার পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করবে। এরপর মাননীয় স্পিকার তারা আন্দোলন করবে, শ্রমিক সংগঠনের কাছে যাবে, তারপর মাননীয় স্পিকার তাদের বেতন দেওয়া হবে। মাননীয় স্পিকার, এই ন্যায্য ন্যূনতম মূল্যের কারণে মাননীয় স্পিকার আমার সরকার দল চান তারা যাতে আন্দোলন করুক। রানা প্লাজা ধস হবে, তাজরিন ফ্যাশনে আগুন লাগবে, আমার শতাধিক আমার শ্রমিকরা মারা যাবে। তারা মারা যাওয়ার পরে তারা শ্রমিক আন্দোলন করবে মাননীয় স্পিকার, তারা মাননীয় স্পিকার আমরণ অনশন করবে, তারা কষ্ট করবে, তারা মারা যাবে। তারপর মাননীয় স্পিকার শ্রমিক আন্দোলনের মাধ্যমে তারা এইটুকু অধিকার আমাদের জন্য নিয়ে আসবে। মাননীয় স্পিকার, তারা আমাদেরকে বলতে চান 120 থেকে 170 টাকা করেছি মাননীয় স্পিকার শ্রমিক সংগঠনের মাধ্যমে, খুব বড় অর্জন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই 170 টাকা মাসে হয় 5,000 টাকায়। এই 5,100 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে রহিম চাচার মতো মানুষরা করেন মাননীয় স্পিকার? আজকে যদি আপনি মালিক পক্ষকে তার দায়িত্ব পালনে বাধ্য করতেন, আমাদের দেশের সংবিধান অনুযায়ী যে ধারাগুলো আছে সেই অনুযায়ী তাদেরকে বাধ্য করতেন, তাহলে মাননীয় স্পিকার আজকে আমাদের এই শ্রমিক আন্দোলনকে, এই রহিম চাচাকে 3 মাস বেতন না পেয়ে থাকতে হতো না। বাংলাদেশের সংবিধানে 32 থেকে 45 ধারা পর্যন্ত, 123 ধারা এবং 195 ধারায় ক্লিয়ারলি বলা আছে যে আমাদের যে দাবিগুলো আছে এবং শ্রমিকদের অধিকারগুলো মালিক পক্ষের দ্বারাই মাননীয় স্পিকার নিশ্চিত করা যাবে। মাননীয় স্পিকার, এই বিষয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন স্যার বলেন, দেশ স্বাধীনের পর থেকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন তারা কেউই শ্রমিকদের পক্ষে শিল্প মালিকদের বিরুদ্ধে দাঁড়াননি। এতদিন যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সবার সঙ্গে শিল্প মালিকদের স্বার্থের সম্পর্ক ছিল। এ কারণে এই মন্ত্রণালয় কেউ কখনো মালিকদের বিরুদ্ধে দাঁড়ায়নি। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে জনাব AHM শফিকুজ্জামান স্যার বলেন, 2025 সালের এপ্রিল মাসে একটি সংবাদ সম্মেলনে শ্রম আইন অনুসরণ না করে কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না। যদি মালিক পক্ষ শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক ছাঁটাই করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই মহান সংসদীয় প্রস্তাব যাতে গৃহীত না জানায় তার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমার স্পিকার, ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ। এই পর্যায়ে সবশেষ ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদনেতা মুনতাসির হোসেনকে তার সর্বশেষ বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। ঘুম ঘুম চোখে সকালবেলায় এসে আসলে বিরোধী দলের এ ধরনের রূপকথার মালিকদেরকে দেখে খুব ভালো লাগলো মাননীয় স্পিকার। এই ধরনের মালিকরা আসলে শ্রমিকদের অধিকারের প্রতি খুব সচেতন, তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করা লাগে না। তারা চিন্তা করে যে আমার শ্রমিকগুলো আসলে কষ্টে আছে, আমার শ্রমিক এই জায়গায় অধিকার পাচ্ছে না, আমার শ্রমিককে এই জায়গায় অধিকার দিতে হবে। মাননীয় স্পিকার, বাস্তবতাটা অনেক কঠিন মাননীয় স্পিকার। বাস্তবতার দিকে যদি আপনি তাকান, বর্তমান ওয়ার্ল্ডটাই এরকম, পুঁজিবাদী ওয়ার্ল্ডটাই এরকম, আপনি যেখানে পারবেন সেখানেই আপনার শ্রমিকের অধিকার আপনি শোষণ করতে চাইবেন মাননীয় স্পিকার। এটি মালিকদের একটি ফিক্স ধারণা থাকে মাননীয় স্পিকার। এখন এই যে মালিকের উপর প্রেশার ক্রিয়েট করা, মালিককে বোঝানো যে না এটা আমার চাহিদা, তোমার এটি দিতেই হবে, এই জিনিসটির জন্যই মাননীয় স্পিকার আমাদের আসলে সংগঠনের প্রয়োজন হয়ে ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার বলে গেলেন যে মালিকরা দেবে, মালিকরা নীতি নির্ধারণ করে, মালিকদের অধিকার দিতে হবে। মাননীয় স্পিকার, সব থেকে বড় কথা হচ্ছে যে অধিকারটা দিবে মালিকরা, মালিকদেরকে বাধ্য করবে কে মাননীয় স্পিকার? বাধ্য করবে হচ্ছে আমাদের এই সংগঠনগুলো। মাননীয় স্পিকার, আজকে পুরো বিতর্ক জুড়েই প্রতিপক্ষ দল, বিরোধী দল আসলে বিতর্কটাকে একটা ভুল জায়গায় প্রবাহিত করার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার, আজকে তারা দেখাই যাওয়ার চেষ্টা করছেন যে কার দায় বেশি। এই যে আমাদের ক্রাইসিসগুলো হচ্ছে, এই ক্রাইসিসে হচ্ছে সরকারের সীমাবদ্ধতা কোন জায়গায় ছিল, মালিক কোন জায়গায় ফেল করছেন, কিংবা সংগঠন কোন জায়গায় ফেল করছে। আমাদের আজকে একটা সলিউশনে আসতে হবে মাননীয় স্পিকার, যেই জায়গায় আমরা আসলে খুঁজে বের করতে পারবো আজকের এই এক্সিস্টিং প্রবলেমগুলোতে কারা দায়িত্বটা বেশি নিলে আসলে আমাদের প্রবলেমটার সলিউশন হয়। মাননীয় স্পিকার, ঠিক এই জায়গাটাতে আমরা আসলে পুঁজিবাদের সমাজে দাঁড়িয়ে থাকা সেই মালিকদের কাছে, শিয়ালের কাছে আসলে মুরগি বর্গা দিতে চাচ্ছি না মাননীয় স্পিকার। আমরা চাচ্ছি যে আমাদের ভাই আমাদের পক্ষে হয়ে কথা বলুক, সংগঠনের কাছে যাক এবং আমাদের সংগঠন থেকে সেই দায়িত্বগুলো আসুক। আমরা যে সমাধানটা দিচ্ছি সেটা তারা কখনোই দিতে পারবে না বলে আমি বিশ্বাস করি আজকের এই সংসদে অবশ্যই আমাদের এই প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা সবার বক্তব্য শুনলাম এবং শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিকদের দায়িত্ব বেশি সেই বিষয়ের ছায়া সংসদে। এবার আমি আহ্বান করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনাব এইচ.এম. শফিকুজ্জামানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমাদের বিপ্লব জুলাই, যেটি 2024-এর পরে এই নূতন বাংলাদেশে এই প্রথমবারের মতো আমরা গত 1 তারিখে শ্রমিকদের যে দিবস, সেই মে দিবস আমরা পালন করেছি। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের আজকের প্রধান অতিথি উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা ক্লিয়ার একটা মেসেজ দিয়েছি যে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার বঞ্চনা গঞ্জনা আমাদের স্বাধীনতার 54 বছর পরেও প্রতিটা ক্ষেত্রেই আছে। সেই জায়গাটাকে আমরা কিভাবে আমরা একটা জায়গায় নিয়ে আসব এবং এটার জন্যই কিন্তু এবারের প্রতিবাদ্য ছিল, সেটি খুবই প্রাসঙ্গিক যে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নূতন করে। অর্থাৎ আমরা এখন নূতন একটি দেশের স্বপ্ন দেখছি এবং এই নূতন দেশ গড়া তখনই সম্ভব হবে, অর্থাৎ যে শ্রমিকের যে অধিকারের প্রশ্ন, এটি যখন আমরা সেই অধিকারটি যখন বাস্তবায়ন করতে পারবো তখনই কিন্তু এই নূতন দেশ গড়া সম্ভব। এবং পিছনে যদি আমরা এই শ্রমিক আন্দোলন বা যেসব কারণে আন্দোলন হয় সেই বিষয়গুলোকে যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে এই দেশের ইকোনমি কলাপস করবে এবং কয়েকটা উদাহরণ আমরা সাম্প্রতিককালে দেখছি। আমাদের শ্রম রিলেটেড যে বেসিক আইনটি হলো আমাদের শ্রম আইন, যেটা 2006 এবং এটি আমরা একটা অ্যামেন্ডমেন্টের একটা সর্বশেষ পর্যায়ে আছি এবং সেখানে মূলত এই আইনটা প্রণয়ন, এটি একটি ভিন্ন ধর্মী একটি আইন, দেশের অন্য আইন থেকে ডিফারেন্ট। কারণ এই আইনটা প্রণয়নে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, অর্থাৎ আইনটা যখন এই প্রণয়ন করতে গেলে আমরা যেগুলো ডিবেট করি সেখানে শ্রমিকদের একটা প্রতিনিধিত্ব থাকে, 20 জন শ্রমিক প্রতিনিধি থাকেন, 20 জন মালিক প্রতিনিধি থাকেন আর 20 জন সরকারের থাকেন। এই 60 জন মিলে আমরা প্রচুর ডিবেট করি এবং সেটাকে বলে টিসিসি এবং সেই টিসিসির সভাপতিত্ব করেন আমাদের শ্রম উপদেষ্টা মহোদয়। মালিক এবং শ্রমিকের দূরত্বটা অনেক বেশি, মালিকরা সবসময় তার মুনাফার দিকে তাকায়, শ্রমিকদের বঞ্চনার যে বিষয়গুলো আছে সেটিকে অ্যাড্রেস করা হয় না, তখনই কিন্তু আপনার এই দূরত্বটা থাকে এবং সেই দূরত্বটা কীভাবে মিনিমাইজ করা যায়। এখন একটা বিষয় এখানে প্রণিধানযোগ্য, সেটি হলো এত বঞ্চনা গঞ্জনা আছে, মালিকরা এক্সপ্লয়েট করে এবং সেটা আমরা দেখেছি। এই জন্যই রানা প্লাজা দুর্ঘটনা হয়েছে, তাদেরকে ফোর্সলি আমাদের 2013 সনের 24শে এপ্রিল যেদিন রানা প্লাজা সকাল 8টার সময় কলাপস করলো তার আগের দিন বিল্ডিংয়ে আপনার ক্র্যাক দেখা দিয়েছিল এবং
সকালবেলা শ্রমিকরা সেই বিল্ডিংয়ে ঢুকে কাজ করতে চায়নি, তাদের ফোর্সলি কাজ করানো হয়েছে। সেই জায়গাগুলোতে যে কথাগুলো আসছে, শ্রমিক সংগঠনগুলো কতটুকু সংগঠিত, প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের যে মালিক সংগঠন, বিশেষ করে আমি আরএমজির উদাহরণ দেবো, যে এখানে বিজেএমই বিকেএমইর মতো প্রভাবশালী সংগঠন আছে, মালিক পক্ষের এই সংগঠনগুলো তারা অত্যন্ত সংগঠিত এবং তাদের সুযোগ সুবিধা থেকে সব কিছু তারা সরকারের সাথে বার্গেনিং করতে পারে। শুধু বার্গেনিং করতে পারে না, সরকারের কাছ থেকে তারা অনেক কিছু আদায়ও করতে পারে এবং সেগুলো আপনারা দেখেছেন। শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি, অর্থাৎ শ্রমিক সংগঠনগুলো যদি তাদের ভয়েস শ্রমিকদের জন্য যদি করতে পারতো, তাহলে কিন্তু আজকে এই যে আমাদের এত কিছু যে অসন্তোষ সেগুলো হতো না। 15 বছর তারা কথা বলতে পারেনি, কথা বলতে গেলে তাদেরকে দমন নিপীড়ন করা হয়েছে, এখন তারা কথা বলতে পারছে। কিন্তু এই কথা বলা বা এই আন্দোলন সেটি কোন মাত্রায় হতে হবে সেটাও ভাবতে হবে। অর্থাৎ আমি যদি আন্দোলন করে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিই, আমি যদি আন্দোলন করে আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দেই, অথবা যে ফ্যাক্টরিটা ভালো সেই ফ্যাক্টরিতে কাজ করতে শ্রমিকদের বাধা দেই এবং তাদেরকে কাজে ঢোকার জন্য তাদেরকে আমরা মারপিট করি অন্য শ্রমিকরা, তাহলে কি হচ্ছে যে এইখানে অনেক তৃতীয় পক্ষ ঢুকে যাচ্ছে। সেই তৃতীয় পক্ষ কারা, সেটা দেশ এবং বিদেশে এটা আছে। তাহলে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে তারা ব্যবহার হচ্ছে, সেই বিষয়টি তো তাদের জানা দরকার। কারণ হলো যে টার্গেট করা হয়েছিল যে গার্মেন্টস ফ্যাক্টরিকে, অর্থাৎ আমরা যদি এই গার্মেন্টস ফ্যাক্টরির বা এই উৎপাদন ব্যবস্থা আমাদের এক্সপোর্টটাকে কলাপস করে দিতে পারি, তাহলে দেশের ইকোনমি কলাপস হবে, তাহলে দেশটা আবার একটি বিপজ্জনক অবস্থায় পড়বে। এই কারণে আমি বলবো যে শ্রমিক সংগঠনের প্রতি, এবং আমরা ইতিমধ্যে আইএলওর সাথে এবং শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, এখানে ওনাদের ট্রেনিংয়ের দরকার। ওনাদের যে ভয়েসটা সেটা অবশ্যই সেটি হলো পলিটিক্যাল বা এরকম ইনফ্লুয়েন্স দিয়ে তাদেরকে একদিকে ডাইভার্ট করে না দিয়ে তারা তাদের দাবি নিয়ে সংগঠিতভাবে নেগোসিয়েশনে আসবে, যেটা মালিক পক্ষ করছে। অর্থাৎ মালিক পক্ষ তার স্বার্থে যেমন নেগোসিয়েশন করতে পারছে, শ্রমিকদেরও যেন তার স্বার্থে যেন একইভাবে সংগঠিত হয়ে নেগোসিয়েশন করতে পারে, এটি আমার বক্তব্য থাকবে। আমি শেষ করছি একটা কথা বলে, আমাদের সরকার, বিশেষ করে আমাদের শ্রম উপদেষ্টা মহোদয় এবং চিফ অ্যাডভাইজার স্যারও একদম নির্দেশনা দিয়েছেন, শ্রমিকদের যে অধিকার, আমাদের আইনে যে অধিকার আছে সেটি দিতে হবে। একদম শেষ একটি উদাহরণ দিয়ে আমি শেষ করছি। সম্প্রতিকালে আপনারা জানেন ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেখানে আপনার অনেক শ্রমিকদের বেতন দেওয়া হয়নি কয়েক বছর ধরে, তারা আন্দোলন করছে। সেখানে আপনার এত একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি, আমরা তাদের বিরুদ্ধে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে আমরা কিন্তু 5টা মামলা করেছি। এভাবেই সরকারের অবস্থান হওয়া উচিত। সরকার নিরপেক্ষভাবে মালিক শ্রমিক নয়, আমাদের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নিলেই আমি মনে করব যে আমাদের শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হবে, আমাদের ইকোনমি সচল হবে এবং এটি রাষ্ট্রের জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এইচ এম শফিকুজ্জামান। যে মে দিবস আসে যায়, কিন্তু শ্রমিকের ভাগ্যের কি পরিবর্তন হয়? আমরা সভা, স্লোগান, মিছিল, মিটিং, নানা কিছু আমরা দেখতে পাই, কিন্তু এই শ্রমিকদের ভাগ্যের চাকা কিন্তু আমরা বদলাতে পারি না। যাদের শ্রমে ঘামে আমরা এই দেশটাকে গড়ছি, যে কৃষক, কৃষানি, শ্রমিক, ইট ভাটা যারা কাজ করছেন, বিদেশি অভিবাসী কর্মীরা যারা বিদেশে কাজ করে তাদের রেমিটেন্স প্রেরণ করছেন, আমাদের রিক্সা পুলার ভাইরা, এদের ভাগ্যের কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা এই সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে আমরা কিন্তু পরিবর্তন করতে পারছি না। দেশের 85% মানুষ যারা এখনো পর্যন্ত যে আইনি সুরক্ষা পাচ্ছে না, যারা সামাজিক সুরক্ষা পাচ্ছে না, আমরা আমাদের যদি আরএমজি খাতের শ্রমিকদের কথা বলি, তারা তাদের বেতন ভাতার কথা বলি, আমরা চা শ্রমিকের কথা বলি, তাদের বেতন ভাতার কথা বলি, আমরা অন্য অন্য খাতে কৃষি শ্রমিকের কথা বলি, তাদের বেতন বা তাদের উপার্জিত অর্থের কথা বলি, সব জায়গায় কিন্তু আমাদের শ্রমিকরা নানাভাবে কিন্তু বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চনার শিকার কিন্তু শ্রমিকরা বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে তারা হয়ে আসছে। আমরা সেই বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে চাই। আমি মনে করি এই জুলাই বিপ্লবের এই শ্রমিকরা কিন্তু বড় একজন অংশীদার, যাদের এই দুহাত তুলে যারা এই রিক্সা চালাতো, যারা ঠেলাগাড়ি চালাতো, তারা কিন্তু দুহাত তুলে কিন্তু সেদিন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং 112 জন শ্রমিক যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, একই সাথে জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা বলি যে আমাদের জুলাই বিপ্লব সফল হবে কি সফল হবে না, এটা ম্লান হবে কি ম্লান হবে না। আমরা যদি আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু ছাত্র জনতার বিপ্লবে যে দেশে নতুনভাবে আমরা পেয়েছি, সেই দেশকে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের জুলাই বিপ্লবের সকল সুফল ম্লান হয়ে যাবে। প্রায় 8 কোটি
ফর্মাল ইনফর্মাল শ্রমিক রয়েছে তাদের সুরক্ষা আমাদের করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলকে মে দিবসে প্রত্যেকে অনুষ্ঠান করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠান করেছেন, রাজনৈতিক দলগুলো অনুষ্ঠান করেছেন, বিএনপি করেছেন, জামাত করেছেন, বাম দলগুলো করেছেন, এনসিপি করেছেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের সুরক্ষার জন্য, তাদের বেতন ভাতাদি প্রাপ্তির জন্য, মালিকদেরকে যাতে তাদের প্রতি সদয় হয় সেগুলোর জন্য যদি আপনারা আপনাদের ম্যানিফেস্টো উল্লেখ করেন তাহলে আপনাদের ভোট কিন্তু বাড়বে বই, ভোট কিন্তু কমবে না। আমরা যেটি আমাদের সচিব মহোদয় বললেন, আমাদের শ্রমিক সংগঠনগুলো কিন্তু সেখানে ঐক্যবদ্ধ থাকতে পারে না। জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিশেষ করে ব্যবসায়িক সংগঠনের, আমরা বিকেএমএ বলি, বিজিএমএ বলি, বিসিসিআই বলি, ঢাকা চেম্বার বলি, প্রায় সংগঠনে কিন্তু নেতৃবৃন্দরা সেখানে তাদের পরিবর্তন হয়েছে। কেউ সরে গিয়েছে, কেউ পালিয়ে গিয়েছে, নতুন নেতৃত্ব আসছে। কিন্তু যেই নেতৃত্বই আসুক না কেন আজকে ব্যবসায়ী সংগঠনের মধ্যে তাদের দাবি কিন্তু তাদের গ্যাসের দাম কম দিতে হবে, বিদ্যুৎ দাম কম দিতে হবে, তাদেরকে শুল্ক সুবিধা দিতে হবে, তাদেরকে এলসির সুবিধা দিতে হবে, তাদের মার্জিন কম দিতে হবে, সব কিছু তাদের দাবি দেওয়া কিন্তু একই রকম রয়ে গেছে। তাদের নেতৃত্বের পরিবর্তন হলেও কিন্তু সেই মালিকদের দাবি দেওয়া কিন্তু একই রয়ে গেছে। কিন্তু আমার শ্রমিক ভাইদের সেই দাবি দেওয়া আদায় কিন্তু তারা একসাথে সংগঠিত হতে পারে না। তাই আমি মনে করি শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য সরকারকে এবং মালিককেই কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে। সরকার এবং মালিক যদি সম্মিলিতভাবে তারা শ্রমিকদের দাবি দেওয়া আদায়ে তাদের ন্যায্য দাবি পূরণে যদি সহযোগিতা করে তাহলে কিন্তু আমরা মনে করি যে আমাদের এই শ্রমিকদের যে ন্যায্য দাবি সেটা আদায় করা সম্ভব হবে। আমরা কোনো ফ্যাক্টরিতে ভাঙচুর, অগ্নিকাণ্ড, আমরা তালা মেরে দেওয়া সেগুলো আমরা পছন্দ করি না। আমরা এটাও বলে দিতে চাই যে শ্রমিক সংগঠনে যারা রয়েছেন, শ্রমিকরা যারা রয়েছেন, তারাও কিন্তু অন্যায়ভাবে মালিকের উপর যদি চাপ তৈরি করেন, মালিকের যদি অযাচিতভাবে তার গেটে তালা মেরে দেন, তার কারখানা বন্ধ করবার জন্য বাইরের কোনো অপশক্তিকে সাথে নিয়ে আপনারা কারখানা বন্ধ করার চেষ্টা করেন, আমরা কিন্তু সেটার পক্ষ নয়। সুতরাং মালিক শ্রমিক উভয় পক্ষ মিলেই কিন্তু আমরা আমাদের এই যে বাংলাদেশের যে শ্রম অধিকার, সে অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে হবে। আমরা বিগত সরকারের আমলের কিছু অপশক্তিকে আমরা দেখেছি 5ই আগস্টের পরে শিল্প কলকারখানাগুলোকে অস্থিতিশীল করবার একটা ভীষণভাবে চেষ্টা করেছে, যেখানে বিদেশি শক্তি হয়তো বা নিয়োজিত ছিল। আমরা দেখেছি শ্রম মন্ত্রণালয়, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা যৌথভাবে একত্রিত হয়ে কিন্তু সেগুলিকে মোকাবেলা করতে পারে। সে কারণে আমি মনে করি শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের কল কারখানাগুলোতে কিভাবে শ্রমিক অসন্তোষ নিবারণ করে যেসব মালিকরা দেশ থেকে পালিয়ে গিয়েছেন বা জেলে আছেন তাদের বেতন ভাতা দিয়ে কিভাবে শ্রমিকদের দিয়ে দেওয়া যায়, সকল কিছু কর্মপরিকল্পনার মাধ্যমে নানা রকম হুমকি ধামকি মোকাবেলা করে কিন্তু শ্রমিকদের স্বার্থ সুরক্ষা করেছেন। পালিয়ে যাওয়া বা ঋণ খেলাপি মালিকদেরকে সেই কারখানাগুলোর মধ্যে থেকে শ্রমিকদের সুরক্ষা করবার জন্য। সবশেষে একটা কথা বলি, সেটি হচ্ছে গিয়ে যে আমাদের বাংলাদেশে বিশেষ করে পোশাক কারখানাটা বড় একটা আতঙ্ক, সেটি হচ্ছে গিয়ে কর্মীদের চাকরি ছাঁটাই। আপনি দেখবেন নারী শ্রমিকদের বয়স 30-এর বেশি হলে তারা কর্মস্থলে রাখতে চায় না। যে নারী শ্রমিকটি এতদিন পর্যন্ত তার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছে, বয়স 30-এর কোটা পাঠালে তার চাকরি যায়। সুস্বাস্থ্যের অধিকারী এবং যদি সে ভালো কর্মঠ বলে মনে করে তাহলে 35 বছর পর্যন্ত বয়সে একজন নারী শ্রমিককে তার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে দেওয়া হয়। কিন্তু সেই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আজকে 30 বা 35 বছরের পরে যে নারী শ্রমিকটি পোশাক কারখানায় কাজ করেছে বা কোনো কারখানায় কাজ করেছে সে যদি কর্মহীন হয়ে পড়ে তাহলে সে কিন্তু সে রাষ্ট্রের বোঝা হবে, সরকারের বোঝা হবে। আমরা আশা করব এই পতিত যে সরকার যারা এই দেশকে বিশৃঙ্খল করবার চেষ্টা করেছে সেই দেশকে শৃঙ্খলায় ফিরে আনবার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকলে মিলে এক তালে এক লয়ে আমরা সহযোগিতা করব। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মাননীয় উপদেষ্টা শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। আমি শ্রমিকের পক্ষে, অবশ্য মালিককেও দেখাশোনা করতে হবে, কারণ আমাদের দেশে যারা ভালো মালিক তারা কখনোই চায় না যে তার ফ্যাক্টরিটা দুর্নাম হোক, বদনাম। বিশেষ করে আমি যদি বলি আমাদের বৃহত্তর এক্সপোর্ট সেক্টর হচ্ছে গার্মেন্টস, এবং সারা বিশ্ব কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা কেমন হয়। বিচার করতে হবে তুলনামূলক। আমাদের কালচার এখনো শিল্প কালচার হয়ে ওঠেনি। আপনাদেরকে মনে রাখতে হবে যারা ইয়াং, আমাদের যাত্রা মাত্র 30 থেকে 35-40 বছর। 40 বছর একটা রাষ্ট্রের শিল্পায়ন হয় না ওইভাবে, ম্যাচিওর শিল্পায়ন। আমাদের আশেপাশে যেসব দেশ আছে তাদের শিল্পায়ন অনেক আগের থেকে। আমাদের কেন 40 বছর? কারণ 71-এর আগে আমাদের
সেরকম কোনো কিছুই ছিল না এই ভূখণ্ডে। যাও ছিল তাও বিদেশের। ওই সময় আমাদের দেশে একজন মাত্র, যাকে আমরা বলতাম যে ধনাঢ্য ব্যক্তি, দুজন ইনফ্যাক্ট, একজন ছিলেন একে খান, যার কিছু মিল টিল ছিল, আরেকজন ব্যবসা করতেন জহুরুল ইসলাম টয়োটা, যেটা দেখছেন। এর বাইরে আমাদের কেউ ছিল না, বাকি সব ছোট ছোট ট্রেডার, গামছা বিক্রেতা, এই বিক্রেতা, লুঙ্গি বিক্রেতা, এই ধরনের। সো আমাদের ওই যে মানসিক একটা হয় যে আমি মালিক এবং আমার শ্রমিককে আমি দেখাশোনা করব, অন্য কারো হাত হস্তক্ষেপ করার এখানে কোনো দরকার নেই, সেই রকম পরিবেশ আমাদের এখনো গড়ে ওঠে নেই, উঠতে সময় লাগবে। এবার যে প্রতিবদ্ধতা রেখেছি শ্রমিক মালিক এক হয়ে, সেখানে আমরা চাই না যে শ্রমিক একদিকে থাকবে, মালিক একদিকে থাকবে। কেন হয় নাই? প্রতি ক্ষেত্রে আমাদের দুর্বৃত্তায়ন হয়েছে, প্রতি ক্ষেত্রে। এবং সে দুর্বৃত্তায়নের ওয়ান অফ দি এক্সাম্পল, বিগত সংসদে 178 জন থেকে 180 জন ছিলেন ব্যবসায়ী। প্রতিটি অর্গানাইজেশনে যাই অর্গানাইজেশন হেড, তিনি আবার ওই পলিটিক্যাল পার্টির হেড, অথবা তিনি এমপি হয়েছেন, অথবা তিনি চেয়ারম্যান কোনো কিছু। দেয়ারফর টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আনফর্চুনেটলি নির্মাণ ব্যবসায় যে সংসদীয় কমিটি ছিল, তার চেয়ারম্যান ছিলেন নির্মাণ ব্যবসায়ের প্রেসিডেন্ট। তার কাছ থেকে কী আশা করা যায়? আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দিচ্ছি দিস ইজ হোয়াট ইজ অল পলিটিক্যাল সিস্টেম। আগামীতে হবে না, একটা নিশ্চয়তা কি? কাজে এই যে জুলাই একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের তরুণ ছাত্ররা জীবন দিল অকাতরে। দে হ্যাড নো পলিটিক্যাল মোটিভ, তাদের কোনো পলিটিক্যাল মোটিভ ছিল না। আপনার ডায়লগ শুনছেন, স্যার একটাকে মারি আরেকটা দাঁড়ায় যায়, শুনছেন তো এগুলো? এটা হোয়াই দে ওয়ান্টেড টু গেট দিস সিস্টেম অ্যাওয়ে। নেক্সট ইলেকশনে আমরা তো নির্বাচনী সংস্কার করেছি, আমি যা দেখি নাই। আমার জোর ইচ্ছা ছিল, যেটা আমি পারিনি ইলেকশন কমিশনের থেকে, দ্যাট ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান, তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে যে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা, বেতন ভাতা, সংগঠন। এখন আমাদের দেশে, আই এম সরি টু সে, আমাদের পলিটিক্যাল পার্টির ভিতরে নেই ডেমোক্রেসি। বাকিটা কী হবে? 6 কোটি 7 কোটি 10 কোটি টাকা নিয়ে যায়, ওরা নমিনেশন নিয়ে নেন। দেখি আমাদের এই সামনে যে ইলেকশন হবে, সেখানে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, ওনারা তো অনেক ভালো ভালো কথা বলছেন। আমরা দেখতে চাই যে ওখানেও কত ব্যবসায়ীরা, ব্যবসা যারা করেন, পলিটিক্স করবেন, এটা কোনো বড় কথা নয়। কিন্তু নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দেখিয়ে নেন, এবং আরও 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা। দেয়ারফর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা। আওয়ামী সরকারের পতনের পর বন্ধ হওয়া বেশ কয়েকটি কারখানার মালিক জেলে অথবা পালিয়েছেন। কয়েকটি কারখানা শ্রমিকদের পাওনার নিষ্পত্তি করা হয়েছে, বাকি কারখানা শ্রমিকদের পাওনার নিষ্পত্তি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। কিন্তু বিদেশ যাওয়া বন্ধ করবে কি? তারা আগে পালায় গেছে, কেউ জার্মানিতে, কেউ ওখানে বেশ ভালোই আছেন। সো তাদেরকে ধরে আনার ব্যবস্থা হচ্ছে, ব্যাংকের সাথে বসা হয়েছে অলরেডি, কি তাদের সম্পত্তি বাকি আছে যেগুলি নট টাইট, সেগুলো বিক্রি করার ব্যবস্থা হবে। এবং যদি এখানে বলে যাচ্ছে এইসব বন্ধ করা, যাদের আর ক্যাপাবিলিটি নাই টু কাম ব্যাক অ্যান্ড ডু এনিথিং, অন্য কোনো মালিক যদি এটাকে নিতে চান, তাহলে এটা নিয়ে একটা নেগোসিয়েশন হতে পারে। আমরা কয়েকটি কারখানা ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছি, তাদের বিরুদ্ধে আপনারা জানেন। তৈরি পোশাক কারখানার ন্যূনতম মজুরি 12,000 টাকা, শ্রমিক সংগঠনগুলো 23,000 টাকার দাবি তুলেছে।
বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকদের মজুরিকে কীভাবে দেখছেন। আমরা কিন্তু 5% অলরেডি বাড়িয়েছি। সারমর্মটাই একটা হলো যে আমি এবং আমার মন্ত্রণালয় উই আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট টু সি যে কীভাবে আমাদের শ্রমিকদের ভাগ্য উন্নয়ন করা যায়। তো আমি এটাই বলে শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ। আমরা যে ফলাফলের আগে আমরা হা না ভোট নিয়ে নিব। আজকে যে প্রস্তাব, সেই প্রস্তাবটি হচ্ছে শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হা এবং না দুটা ভোটই পেয়েছি। আমরা ফলাফলে চলে এসেছি। আজকের ছায়া সংসদে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। না যুক্তর কারণে আমরা আমাদের প্রতিযোগিতার বিরোধী দল তেজগাঁও কলেজকে মহান মে দিবসের শ্রমিক মালিক সুরক্ষার এই ছায়া সংসদে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল আজকের এই মে দিবসের এই ছায়া সংসদে চ্যাম্পিয়ন দল তেজগাঁও কলেজকে। একই সাথে অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রতিযোগিতার রানার আপ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে তাদের চমৎকার বক্তব্য তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদে প্রাণবন্ত করে তোলার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।